হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাঁচের পাঠশালা। তো আজকে আমরা আলোচনা করব ইন্ডিয়ান ইকোনমি থেকে। তোমরা থাম্বনেলটা দেখে হয়তো বুঝে গেছো আজকে আমরা বিস্তারিত আলোচনা করছি না। আজকে আমরা ন্যাশনাল ইনকামের উপর 15টি খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করব, যেগুলি বিগত কয়েক বছরে অনেক বহুবার রিপিট হয়েছে। সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তার আগে তোমরা ন্যাশনাল ইনকামের উপর বিস্তারিত ভিডিওটা যে আমরা বানিয়েছি সেটা যদি তোমরা কেউ দেখে না থাকো, তাহলে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ভিডিওটি দেখে নেবে। তাহলে এই 15টি কোশ্চেনের অ্যান্সার তোমরা খুব সহজেই করতে পারবে। চলো দেখে নিই আজকের প্রথম প্রশ্ন। হু হ্যাড এস্টিমেট ন্যাশনাল ইনকাম ইন ইন্ডিয়া ফার্স্ট? কে ভারতের জাতীয় আয় প্রথম অনুমান করেছিলেন? তো এই যে প্রশ্নটা বললাম, তারপরে আমরা এই একে একে অপশনগুলো শুনে নেব। এরপর তোমরা চেষ্টা করবে ভিডিওটি কিছুক্ষণ পজ করে উত্তর করার, আর আমি তো কিছুক্ষণ পরে অ্যান্সার বলেই দেব। তো প্রথম অপশন কি আছে? দাদাভাই নৌরোজি। অপশন বি VK RV রাও। অপশন সি RC দত্ত। অপশন ডি DR গডগিল। তো এটার অ্যান্সার কিন্তু হয়ে যাবে দাদাভাই নৌরোজি। দাদাভাই নৌরোজি কিন্তু 1867 থেকে আটষট্টি সালে মাথাপিছু আয়ের কথা বলেছিলেন। তিনি কিন্তু 20 টাকা মাথাপিছু আয় বলে অনুমান করেছিলেন। এরপর দেখো অপশন বিতে আছে VK RV রাও। ইনি কিন্তু ফার্স্ট সাইন্টিফিক মেথডটা যে হয় ইনি কিন্তু সেটা আবিষ্কার করেছিলেন। তিনি আবিষ্কার করেছিলেন 1931-32 সালে। এরপর অপশন 2 নম্বর প্রশ্ন দেখে নিই। দ্য ন্যাশনাল ইনকাম অফ এ কান্ট্রি ইজ, এটা কি হবে? অপশন এ এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট, সাম টোটাল অফ ফ্যাক্টর ইনকাম, সারপ্লাস অফ পাবলিক সেক্টর আন্ডারটেকিং, দ্য অ্যানুয়াল রেভিনিউ অফ দ্য গভর্নমেন্ট। তাহলে অপশন এ কি আছে? তাহলে দেখো এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট, আমদানি ও রপ্তানি করতে। অপশন বি সাম টোটাল অফ ফ্যাক্টর ইনকাম, মোট ফ্যাক্টর আয়ের যোগফল। অপশন সি সরকারি ক্ষেত্রে উদ্যোগের উদ্বৃত্তি। অপশন ডি কিন্তু আছে সরকারের বার্ষিক রাজস্ব। এটা কিন্তু অপশন হয়ে যাবে অপশন বি সাম টোটাল অফ ফ্যাক্টর ইনকাম, মোট ফ্যাক্টর আয়ের যে যোগফলটা হয় তাই হলো এটা। 3 নম্বরটা দেখে নিই। হুইচ মিনিস্ট্রি ইজ রেসপন্সিবল ফর ক্যালকুলেটিং জিডিপি ইন ইন্ডিয়া? ভারতের জিডিপি গণনা করার জন্য কোন মন্ত্রণালয় দায়বদ্ধ? তো ফার্স্ট অপশন মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স। অপশন বি মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। অপশন সি মিনিস্ট্রি অফ ফাইন্যান্স। অপশন ডি মিনিস্ট্রি অফ সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন। তো এটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন ডি মিনিস্ট্রি অফ সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন, কেন্দ্রীয় পরিসংখ্যান ও প্রোগ্রাম বাস্তবায়ন মন্ত্রক। এই যে ন্যাশনাল ইনকামটা বা জিডিপি, ন্যাশনাল ইনকাম জিডিপি যে আছে, জিডিপিটা কিন্তু কম্পিউট করে কিন্তু সেন্ট্রাল স্ট্যাটিস্টিক অর্গানাইজেশন। এটা কিন্তু এটা কিন্তু আবার ওই যে মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্যাল অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশনের আন্ডারই আছে। তো 4 নম্বর প্রশ্ন, হুইচ সেক্টর কন্ট্রিবিউটস দ্য মোস্ট অফ ইন্ডিয়ান ইকোনমি? অপশনগুলো সার্ভিস সেক্টর, ম্যানুফ্যাকচারিং সেক্টর, এগ্রিকালচার সেক্টর না স্মল স্কেল ইন্ডাস্ট্রি। এটা কিন্তু অপশন হয়ে যাবে সার্ভিস সেক্টর। আমাদের কিন্তু সার্ভিস সেক্টর থেকে 60% ইন্ডিয়ান ইকোনমিটা পাই আমরা। ট্রান্সফার পেমেন্টটা কি? ট্রান্সফার পেমেন্ট কি? ওল্ড এজ পার্সনটা কি? বয়স্ক ব্যক্তিরা যে পেনশন পায় সেটা। তারপর আনএমপ্লয়মেন্ট কম্পেনসেশন, বেকার ভাতা। তারপর সোশ্যাল সিকিউরিটি পেমেন্টস, সামাজিক সুরক্ষা প্রদান। আর অপশন ডি অল দ্য অ্যাবভ। আচ্ছা, এবার বলি ট্রান্সফার পেমেন্টটা কি? ট্রান্সফার পেমেন্টটা হলো কোনো রকম পরিশ্রম ছাড়া যেটা পাওয়া যায়। হতে পারে সেটা আমাদের পকেট মানি, যেটা আমরা নিয়ে থাকি বাড়ির থেকে, পকেট মানির জন্য হতে পারে। এটা ট্রান্সফার পেমেন্টের মধ্যে ওটাও পড়ে। তো এটা কিন্তু অপশন উত্তর হয়ে যাবে অল দ্য অ্যাবভ। উপরে সবগুলি কিন্তু ট্রান্সফার পেমেন্টের মধ্যেই পড়ে। তো চলো 6 নম্বর প্রশ্ন দেখে নিই। দ্য ভ্যালু অফ ন্যাশনাল ইনকাম অ্যাডজাস্ট ফর ইনফ্লেশন ইজ কল্ড, যে মূল্যস্ফীতির জন্য সমন্বিত জাতীয় আয়ের মান বলা হয় কাকে বলা হয়? পার ক্যাপিটাল ইনকামকে বলা হয়, ডিসপোজেবল ইনকামকে বলা হয়, ইনফ্লেশন রেটকে বলা হয়, না রিয়েল ন্যাশনাল ইনকামকে বলা হয়? এই যে এটার উত্তর কিন্তু হয়ে যাবে রিয়েল ন্যাশনাল ইনকাম। রিয়েল ন্যাশনাল ইনকামকে কিন্তু বলা হয়। তো এবার জেনে নিই রিয়েল ন্যাশনাল ইনকামটা কি। এটি ন্যাশনাল ইনকামের মুদ্রাস্ফীতির জন্য স্থায়ী একটা মান, এই রিয়েল ন্যাশনাল ইনকামটা, এবং ক্যালকুলেট করা হয় কিছু উল্লেখযোগ্য বেস ইয়ারের পয়েন্ট দ্বারা। এই রিয়েল ন্যাশনাল ইনকামটা কিন্তু কিছু
গত কিছু বছরের বেস ইয়ারগুলো যে ধরা হয় তার কিন্তু পয়েন্ট দ্বারা এটা কিন্তু করা হয়ে থাকে। 7 নম্বরটা দেখি, হুইচ অফ দ্য ফলোইং মেথড আর ইউজ টু ক্যালকুলেট ন্যাশনাল ইনকাম ইন ইন্ডিয়া। এখানে দেখো কি কি মেথডে আমরা ন্যাশনাল ইনকাম মেজার করে থাকি ইন্ডিয়াতে। প্রথম আছে দেখো প্রোডাকশন মেথড, উৎপাদন পদ্ধতি, এক্সপেন্ডিচার মেথড, ব্যয় পদ্ধতি, ইনকাম মেথড, আয় পদ্ধতি, অল দ্য অ্যাবভ। এটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে অল দ্য অ্যাবভ। কোনো একটা সিঙ্গেল মেথড কিন্তু ইন্ডিয়ান ইকোনমিকে ঠিকঠাক করে করতে পারে না, এটার জন্য তিনটারই মিশ্রণ দরকার। 8 নম্বরটা দেখি, দ্য এভারেজ ইনকাম অফ দ্য কান্ট্রির যে দেশের যে এভারেজ ইনকাম সেটা হলো কি পার ক্যাপিটাল ইনকাম, ডিসপোজেবল ইনকাম, ইনফ্লেশন রেট নাকি রিয়েল ন্যাশনাল ইনকাম। এটার উত্তর কিন্তু হয়ে যাবে পার ক্যাপিটা ইনকাম। এই পার ক্যাপিটা ইনকামটা এবার কি শুনে নিই একটু। একজন লোক সারা বছরে লোক বা মানুষ সারা বছরে কত টাকা মাথাপিছু আয় করছে তাই হলো কিন্তু এই পার ক্যাপিটা ইনকামটা। আর ফার্স্ট পার ক্যাপিটা ইনকামে কিন্তু সবচেয়ে বেশি আমাদের দেশের সবচেয়ে বেশি মাথাপিছু আয় আছে কিন্তু গোয়া, আর লোয়েস্ট কিন্তু বিহারে। আর এই পার ক্যাপিটা ইনকাম মেজার করবো কীভাবে, এটা এরকম কিন্তু আমাদের একটা কোশ্চেন আছে, পরে এটা আলোচনা করছি। তো এরপরে দেখি, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট অ্যান্ড আইডেন্টিফাই দ্য রাইট ওয়ান্স। নিম্নলিখিত বিবৃতি দুটি বিবেচনা করো এবং সঠিকটি শনাক্ত করো। তো খুব মনোযোগ দিয়ে পড়তে হবে, দুটো বিবৃতি আছে এখানে। হোয়াইল ক্যালকুলেটিং জিডিপি, ইনকাম জেনারেটেড বাই ফরেনার ইন এ কান্ট্রি ইজ টেকেন ইনটু কনসিডারেশন। বাংলাটা কোনো দেশে বিদেশিদের দ্বারা উৎপাদিত আয়, মানে কোনো দেশের তাদের যে বিদেশিদের দ্বারা উৎপাদিত আয়টা আছে জিডিপি গণনা করার সময় বিবেচনা করা হয়। এটা গেলো 1 নম্বর। এবার 2 নম্বরটা শোনো, হোয়াইল ক্যালকুলেটিং জিডিপি, ইনকাম জেনারেটেড বাই ন্যাশনালস অফ এ কান্ট্রি আউটসাইড দ্য কান্ট্রি ইজ টেকেন ইনটু অ্যাকাউন্ট। এটা কিন্তু দেশের বাইরের দেশের নাগরিকদের দ্বারা উৎপন্ন আয় জিডিপির আয়ের গণনা করার সময় বিবেচনা করা হয়। তাহলে এটা কিন্তু খুব কনসেপচুয়াল। তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে ইকোনমিক্স আর পলিটিতে, তাহলে কিন্তু তোমাদের কোথাও আটকাবে না। সেই জন্য বিস্তারিত যে ক্লাস আলোচনা করেছিলাম আগের ভিডিওতে, সেই ভিডিওতে তোমরা যারা দেখেছো তাদের এই খুব সহজে বলতে পারবে এটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন 1 বা অনলি 1, 1 নাম্বারটা হয়ে যাবে কিন্তু বিবৃতিটি। ঠিক আছে, এরপরটা দেখে নিই। হুইচ ওয়ান অ্যামং দ্য ফলোয়িং কান্ট্রিজ হ্যাজ দ্য লোয়েস্ট জিডিপি পার ক্যাপিটা। সবচেয়ে এই যে নিচের যে 4টা দেশ আছে, ইন্দোনেশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ সুদান, এদের মধ্যে সবচেয়ে লোয়েস্ট জিডিপি কার? এখানে কিন্তু দেখো সবচেয়ে লোয়েস্ট জিডিপি কিন্তু আছে কার, সাউথ সুদানে কিন্তু সবচেয়ে লোয়েস্ট জিডিপি আছে। তো সাউথ সুদানের সবচেয়ে লোয়েস্ট জিডিপি আছে, আর আমাদের ইন্ডিয়ার কিন্তু স্থান 5ম, আর ফার্স্ট কিন্তু ইউনাইটেড স্টেট। তাহলে কি হলো, ফার্স্ট ইউনাইটেড স্টেট, সেকেন্ড পজিশন চায়না, আর সেকেন্ডটা বললাম, আর ইন্ডিয়ার কিন্তু 5th পজিশন। তো সাউথ সুদানের আগে আছে কে, মানে লোয়েস্ট, এই তিনটাতে সবচেয়ে লোয়েস্ট সাউথ সুদান, সবচেয়ে লাস্ট, এরপর আছে, এর আগে আছে বুরুন্ডির আগে আছে মালওয়াই। ঠিক আছে, এরপর দেখে নিই 11 নম্বর, হুইচ অফ দ্য ফলোয়িং ক্যান বি কল্ড অ্যাজ এ পার্ট অফ দ্য সার্ভিস সেক্টর। এখানে দেখো সবগুলোতে 4টা অপশন ছিল, এখানে কিন্তু 5টা অপশন আছে। টেক্সটাইল মিলস, এগ্রিকালচার, ব্যাংকিং, কোল মাইন্স, নান অফ দিস। এখানে দেখো যে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটিকে পরিষেবা খাতের একটি অংশ হিসেবে বলা যেতে পারে। পরিষেবা খাত কি, যারা আমাদের পরিষেবা দিচ্ছে। তো এটা কিন্তু অপশন হয়ে যাবে ব্যাংকিং। তো এরপরে দেখো 12 নম্বর, পার ক্যাপিটাল ইনকাম ইজ ইকুয়াল টু। পার ক্যাপিটাল ইনকামটা আমরা 8 নম্বর প্রশ্নতে আলোচনা করলাম। এবার পার ক্যাপিটাল ইনকামটা কার সমান? ন্যাশনাল ইনকাম যোগ পপুলেশন, ন্যাশনাল ইনকাম গুণ টোটাল পপুলেশন, ন্যাশনাল ইনকাম বিয়োগ পপুলেশন, ন্যাশনাল ইনকাম ভাগ টোটাল পপুলেশন অফ দ্য কান্ট্রি। এটা কিন্তু হয়ে যাবে ন্যাশনাল ইনকাম ভাগ টোটাল পপুলেশন অফ দ্য কান্ট্রি, কিন্তু এটা হয়ে যাবে। তো 13 নম্বরটা দেখি, দ্য ডাটা কালেকশন ফর ন্যাশনাল ইনকাম এস্টিমেশন ইজ কন্ডাক্ট ইন ইন্ডিয়া বাই। জাতীয় আয় অনুমানের জন্য ডাটা সংগ্রহ করে কে? দ্য ফাইন্যান্স মিনিস্ট্রি অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, দ্য আরবিআই, দ্য এনএসএসও, নান অফ দিস।
তো এটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে NSSO, ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন, অফিস। এটা সেট আপ হয়েছিল 1950 সালে। এরপর দেখে নিই 14 নম্বর। হোয়াট ইজ দ্য মেইন ফাংশন অফ সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন, CSO? যে মেইন যে ফাংশনগুলো আছে CSO, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশনের, এটার মেইন ফাংশনগুলো কি বলি। এটা কিন্তু এস্টাবলিশ হয়েছিল 2 মে 1951 সালে। এর অপশনগুলো দেখে নিই। অপশন এ, ডিটারমিনেশন অফ মানি সাপ্লাই, অর্থ সরবরাহ নির্ধারণ। কালেকশন অফ এস্টিমেট অফ ন্যাশনাল ইনকাম, জাতীয় আয়ের অনুমানের তথ্য সংগ্রহ। তারপর কালেকশন অফ ডিটেল ডাটা রিগার্ডিং এমপ্লয়মেন্ট, কর্মসংস্থান সম্পর্কিত বিস্তারিত তথ্য সংগ্রহ। পরে প্রাইস ডিটারমিনেশন বা দাম নির্ধারণ। এটা কিন্তু অপশন হয়ে যাবে, উত্তরটা হয়ে যাবে অপশন বি, কালেকশন অফ এস্টিমেশন অফ ন্যাশনাল ইনকাম। তো 15 নম্বর, দ্য মেইন ডিফারেন্স বিটুইন জিডিপি অ্যান্ড জিএনপি ইজ। ডিফারেন্স করতে হবে, তখনই করা যাবে যখন জিডিপি আর জিএনপি সম্পর্কে পুরো ধারণা থাকবে। যদি আমরা নাই জানি জিডিপি কাকে বলে, জিএনপি কাকে বলে, তাহলে আমরা কীভাবে ডিফারেন্স করব? সো আমরা এর আগে যখন ন্যাশনাল ইনকাম আলোচনা করেছি, বিস্তারিতভাবে আলোচনা করেছি, সেখানে জিডিপি জিএনপি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সেখান থেকে দেখে নিবে, তাহলে পুরো ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। আর অপশনগুলো দেখে নিই এবার। অপশন এ, ট্রান্সফার পেমেন্ট। অপশন বি, নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রোড। আর ক্যাপিটাল কনজারভেশন অ্যালাউয়েন্স আর ক্যাপিটাল গেইনস। এটা কিন্তু ট্রান্সফার পেমেন্টটা তো কি বললাম এর আগে বলছিলাম, ট্রান্সফার পেমেন্টটা। নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রোড মানে বিদেশ থেকে যে নেট ফ্যাক্টর আয় সেটা। তারপর ক্যাপিটাল কনজারভেশন অ্যালাউয়েন্স, এটা হলো মূলধন খরচ ভাতা। আর হলো ক্যাপিটাল গেইনস মানে মূলধন লাভ। এটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রোড। তো 15টি কোশ্চেন আজকে আমাদের এখানেই শেষ। তো আমরা মাঝে মাঝে বিস্তারিত আলোচনার পাশাপাশি মাঝে মাঝে এরকম MCQ 15টা 20টা করে MCQ সিরিজ নিয়ে আসবো, যেগুলি খুব গুরুত্বপূর্ণ বিভিন্ন পরীক্ষাতে। তো সঙ্গে থাকবে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্টে জানাবে। কোনো প্রশ্ন যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে কমেন্টের মাধ্যমে তা জানাবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।